ঘন জঙ্গলের ভেতর বিশাল পিরামিড, অদ্ভুত ক্যালেন্ডার, নিখুঁত জ্যোতির্বিদ্যা, এই সব কিছুর মাঝেই হঠাৎ একদিন নিশ্চুপ হয়ে যায় এক মহান সভ্যতা, যার নাম ছিল মায়া সভ্যতা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব করত মায়ারা। তারা সময় গণনা করতে পারত নিখুঁতভাবে, গ্রহ নক্ষত্রের গতিবিধি বুঝত, বিশাল শহর বানাত। কিন্তু তারপর শহরগুলো ফাঁকা হয়ে গেল, রাজপ্রাসাদ ধ্বংস হলো, মানুষ উধাও হয়ে গেল। এই প্রশ্নটা আজও আমাদের সকলকে অবাক করে। এত উন্নত সভ্যতার হঠাৎ কেন পতন হলো? প্রাকৃতিক দুর্যোগ, নাকি যুদ্ধ, নাকি রোগ, নাকি নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছিল? আজ আমরা ধাপে ধাপে প্রমাণ আর ইতিহাসের আলোকে জানবো মায়া সভ্যতার পতনের আসল রহস্য কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন দেরি না করে শুরু করা যাক। মায়া সভ্যতা কতটা উন্নত ছিল? মায়া সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত সভ্যতাগুলোর একটি। মায়া সভ্যতার সময়কাল মূলত খ্রিস্টপূর্ব ২০০০ থেকে খ্রিস্টীয় ১৫০০ পর্যন্ত বিস্তৃত হলেও সবচেয়ে সমৃদ্ধ সময় ছিল খ্রিস্টীয় ২৫০ থেকে ৯০০ সাল, যাকে বলা হয় ক্লাসিক মায়া পিরিয়ড। আজকের মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল তাদের শহর। টিকাল, কালাকমুল, কোপান, পালেনকে এসব শহর ছিল রাজনীতি, ধর্ম ও জ্ঞানের কেন্দ্র। মায়ারা যেসব ক্ষেত্রে অবিশ্বাস্য দক্ষতা দেখিয়েছিল তাদের মধ্যে একটি হলো জ্যোতির্বিজ্ঞান। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমনকি গ্রহের গতিপথ পর্যন্ত নির্ভুলভাবে হিসাব করত তারা। তারপরে আসে ক্যালেন্ডার ব্যবস্থা। লং কাউন্ট ক্যালেন্ডার আজও আধুনিক বিজ্ঞানীদের বিস্মিত করে। তারপরে আসে স্থাপত্য। বিশাল পিরামিড, মন্দির, রাজপ্রাসাদ সবই জঙ্গল কেটে নির্মিত হয়েছিল। তারপরে আমরা দেখতে পাই লিপি ও লেখা। আমেরিকার একমাত্র পূর্ণাঙ্গ প্রাচীন লিখন পদ্ধতি ছিল মায়াদের। এই সব কিছুর পরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সব কিছু তারা করেছিল লোহার যন্ত্র, চাকা আর আধুনিক প্রযুক্তি ছাড়াই। এখন প্রশ্ন আসে, যদি তারা এতটাই উন্নত হয় তাহলে কেন ক্লাসিক পিরিয়ডের শেষে একের পর এক শহর পরিত্যক্ত হয়ে যায়? কেন রাজারা আর সিংহাসনে নেই? ইতিহাস বলছে এটা কোনো এক রাতের ঘটনা ছিল না। ধীরে ধীরে কিন্তু ভয়ঙ্করভাবে মায়া সভ্যতা ভেঙে পড়েছিল। যখন একটি সভ্যতা আকাশের নক্ষত্র গুনতে পারে, তখন সে কিভাবে নিজের পতন ঠেকাতে ব্যর্থ হয়? আসল রহস্যটা কি এখানে? বন্ধুরা, এখন আমরা এই রহস্যতেই ডুব দিতে যাচ্ছি। মায়া সভ্যতার পতন নিয়ে আধুনিক গবেষণায় যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো দীর্ঘস্থায়ী ভয়াবহ খরা। মায়াদের অধিকাংশ শহর ছিল এমন অঞ্চলে যেখানে বড় নদী খুব কম ছিল। তারা মূলত বৃষ্টির পানির উপর নির্ভরশীল ছিল। মায়ারা তৈরি করেছিল জলাধার, রিজার্ভার চ্যানেল, কিন্তু এই ব্যবস্থাগুলো কার্যকর ছিল তখনই যতদিন নিয়মিত বৃষ্টি হতো। সমস্যা শুরু হয় খ্রিস্টীয় ৮০০ থেকে ৯৫০ সালের মধ্যে, যখন মধ্য আমেরিকায় একের পর এক দীর্ঘ খরার প্রমাণ পাওয়া যায়। আধুনিক বিজ্ঞানীরা হ্রদের তলদেশের পলি, গুহার স্ট্যালাগমাইট, পরাগ রেণুর বিশ্লেষণ, এই সব কিছু পরীক্ষা করে দেখেছেন এই সময়ে বৃষ্টিপাত ৪০ থেকে ৭০% পর্যন্ত কমে গিয়েছিল। ফসল নষ্ট হতে শুরু করে, ভুট্টার উৎপাদন কমে যায়, যা ছিল মায়াদের প্রধান খাদ্য। এভাবেই খাদ্য সংকট তৈরি হয় শহরগুলোতে। কিন্তু সমস্যা শুধু ক্ষুধা ছিল না। মায়া সমাজ ছিল কৃষি নির্ভর এবং ধর্ম নির্ভর। রাজারা নিজেদের দেবতাদের প্রতিনিধি বলে দাবি করত। যখন বৃষ্টি আসা বন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, রাজারা কি সত্যি দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত? এই বিশ্বাসের ভাঙন ছিল ভয়ঙ্কর। সেই সাথে রাজনৈতিক কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে। শহরের মানুষ ধীরে ধীরে গ্রামাঞ্চলে চলে যেতে শুরু করে, যেখানে বেঁচে থাকার সম্ভাবনা বেশি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, খরা একা কোনো সভ্যতাকে ধ্বংস করে না। কিন্তু যখন খরা আসে, তখন অতিরিক্ত জনসংখ্যা, পরিবেশ ধ্বংসের প্রভাব আর দুর্বল প্রশাসন সবকিছু মিলিয়ে তখন সেটাই হয়ে ওঠে শেষ আঘাত। কিন্তু এখানে প্রশ্ন হলো, যখন আকাশ থেকে বৃষ্টি নামে না, তখন কি শুধু ফসলই শুকিয়ে যায়,
নাকি একটি সভ্যতার বিশ্বাসও ভেঙে পড়ে? বন্ধুরা, মায়া সভ্যতা পতনের আরেকটি গভীর কারণ ছিল নিজেদের সৃষ্ট পরিবেশগত সংকট। ক্লাসিক পিরিয়ডের শেষের দিকে মায়া শহরগুলোতে জনসংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে যায়, কিন্তু এই সব সমস্যার পরেও বেঁচে থাকার জন্য তারা বিশাল পরিমাণ জঙ্গল কেটে ফেলে কৃষি জমি বানানোর জন্য। সেই সাথে পাহাড়ি এলাকায় টেরেস ফার্মিং করে, আবার চুনা পাথর পোড়াতে গিয়ে প্রচুর কাঠ ব্যবহার করে ফেলে। আর এই সব কিছু করার পরে তারা ফলস্বরূপ কি পেল? জঙ্গল উজাড় হওয়ার ফলে মাটির উর্বরতা কমে গেল, বৃষ্টির পানি ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে গেল, সেই সাথে খরার প্রভাব আরো ভয়াবহ হয়ে উঠল। অর্থাৎ প্রকৃতি যখন আঘাত করলো, মায়ারা তখন নিজেদের রক্ষা করার শক্তি হারিয়ে ফেলেছিল। আরেকটি ভয়ঙ্কর দিক ছিল অতিরিক্ত জনসংখ্যা। খাদ্য উৎপাদন বাড়লেও সেটা জনসংখ্যার চাহিদা মেটাতে পারছিল না। এর ফলে পুষ্টিহীনতা, শিশু মৃত্যুর হার বৃদ্ধি এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেল। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এই সময়কার কঙ্কালগুলোতে অপুষ্টি ও রোগের চিহ্ন স্পষ্ট ছিল। এখানেই মায়া সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি। তারা প্রকৃতিকে জয় করতে গিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলেছিল। যখন খরা এলো, তখন আর পেছনে ফেরার সুযোগ ছিল না তাদের। যদি একটি সভ্যতা নিজেই নিজের পরিবেশ ধ্বংস করে, তাহলে পতনের জন্য কি বাইরের কোনো শত্রুর দরকার হয়? বন্ধুরা, মায়া সভ্যতা কোনো একক সাম্রাজ্য ছিল না। এটি ছিল অসংখ্য স্বাধীন শহর আর রাষ্ট্রের সমষ্টি। যেমন টিকাল, কালাকমুল, কপান আর পালেনকে। এই শহরগুলো প্রায়ই একে অপরের সঙ্গে ক্ষমতা ও আধিপত্যের জন্য যুদ্ধ করত। প্রথম দিকে এই যুদ্ধগুলো ছিল সীমিত ও আচার ভিত্তিক, কিন্তু খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকে এসে যুদ্ধগুলো হয়ে উঠল নৃশংস ও ধ্বংসাত্মক। প্রত্নতাত্ত্বিক শিলালিপি ও স্টেলা বিশ্লেষণে দেখা যায় যুদ্ধবন্দীদের প্রকাশ্যে অপমান ও বলি, এক শহরের রাজাকে অন্য শহরের হাতে বন্দী হওয়া, আর ধারাবাহিক আক্রমণে পুরো শহর পরিত্যক্ত হয়ে যাওয়া। আর সাথে খরা ও খাদ্য সংকট যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তোলে, কারণ সীমিত সম্পদের জন্য শহরগুলো একে অপরের শত্রুতে পরিণত হয়। রাজনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়ে, রাজারা আর স্থিতিশীলতা নিশ্চিত করতে পারছিল না তখন। আর তখনই বংশ পরম্পরায় ক্ষমতা হস্তান্তর ব্যাহত হয়। কিছু শহরে আবার দেখা যায় অসমাপ্ত নির্মাণ কাজ, রাজপ্রাসাদ পরিত্যক্ত, ধর্মীয় আচার হঠাৎ বন্ধ হয়ে যায়। এসব ইঙ্গিত দেয় যে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মায়া সভ্যতার পতন একদিনে হয়নি। এটি ছিল ধীরে ধীরে একের পর এক শহরের নিঃশব্দ পতন। যখন শত্রু বাহিরে নয়, ভেতরেই জন্ম নেয়, তখন কি কোনো সভ্যতা টিকে থাকতে পারে? মায়া সভ্যতার পতন মানেই কি সবাই হঠাৎ মারা গিয়েছিল? না, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আধুনিক ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা এতে একমত হয়। মায়া সভ্যতা ধ্বংস হয়নি, বরং পরিত্যক্ত হয়েছিল। বন্ধুরা, নবম শতকের শেষে আমরা দেখি বিশাল শহরগুলো যেমন টিকাল, কপান ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। নতুন স্টেলা বা শিলালিপি আর তৈরি হচ্ছে না, রাজকীয় আচার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ তখনও হারিয়ে যায়নি। তারা ছোট গ্রাম, বনাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এর প্রমাণ আজও আছে। আজকের গুয়াতেমালা, মেক্সিকো ও বেলিজে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ যারা এখনো মায়া ভাষায় কথা বলে। মায়া ক্যালেন্ডার, কৃষি পদ্ধতি ও ধর্মীয় রীতির অংশবিশেষ এখনো টিকে আছে। অর্থাৎ পতনের মানে ছিল নগর সভ্যতার পতন, রাজকীয় ক্ষমতার অবসান, কিন্তু জনগোষ্ঠীর বিলুপ্তি নয়। আর আরেকটি প্রশ্ন আসে এখানে ভিনগ্রহীর তত্ত্ব নিয়ে। এমন কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই এই ভিনগ্রহীর তত্ত্ব নিয়ে। না উন্নত প্রযুক্তির চিহ্ন আছে, না অজানা ধাতু, না অমানবীয় নির্মাণ কৌশল। বন্ধুরা, মায়ারা নিজেরাই আসলে জ্যোতির্বিদ্যায় অসাধারণ ছিল, গণিতেও অসাধারণ ছিল এবং জটিল ক্যালেন্ডার নির্মাতা ছিল তারা। তাদের পতনের কারণ ছিল প্রাকৃতিক সংকট, মানব সৃষ্ট ভুল আর রাজনৈতিক ব্যর্থতা। এই সব কিছু সমষ্টি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। একটি সভ্যতা হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষ বেঁচে থাকে। তাহলে কি একে সত্যিকারের পতন বলা যায়? বন্ধুরা, মায়া সভ্যতার পতন আমাদের শেখায় একটি গভীর সত্য। কোনো সভ্যতা একদিনে ধ্বংস হয় না। তার পতন শুরু হয় তখনই যখন প্রকৃতির সতর্ক সংকেত উপেক্ষা করা হয়, যখন ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই মানুষের প্রয়োজনকে ছাড়িয়ে যায়। মায়ারা ছিল অসাধারণ। তারা আকাশের নক্ষত্র গণনা করেছে, সময়কে পরিমাপ করেছে, জঙ্গলের ভেতরে গড়ে তুলেছে পাথরের শহর। এত কিছু করার পরেও তারা ভুল করেছে, আর সেই ভুলই ইতিহাস হয়ে গেছে। এই গল্প কোনো হারিয়ে যাওয়া অতীতের নয়,
এটি আমাদের বর্তমানের জন্য একটি আয়না বলতে পারেন। একটু গভীরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবেন যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস, রাজনৈতিক বিভাজন এই সব কিছু কি আজকের পৃথিবীতে নেই? আছে। যা আগে ছিল তা এখনো আছে। আগেও যে সমস্ত ভুলগুলো হয়েছিল সে সমস্ত ভুল এখনো আমাদের দিয়ে হচ্ছে। আমরা প্রকৃতির বিরুদ্ধে চলে যাই, যা আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর তাই শেষ প্রশ্নটা ইতিহাসকে নয়, আমাদেরই করা উচিত। সেটা হলো, আমরা মায়া সভ্যতা থেকে কি শিখেছি, নাকি একই পথে হাঁটছি? আর এখন মায়া সভ্যতা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং টপিকে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং একটা ফলো দিয়ে আমার ফেসবুক পেজে সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।